বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। শীতের জীর্ণতা কাটিয়ে প্রকৃতিতে ঋতুরাজ বসন্ত, কাছে নতুন কুড়ির উদ্ভাস। ফাগুন হাওয়ায় ভালোবাসার রঙে প্রাণে খুশির হিল্লোল। সবাই একই রকম শাড়ি পরে সুন্দর সুন্দর ফুল কানে গুজে যেভাবে আসে, তো এটা আসলে দেখতেই ভালো লাগে। আজকে যখন এখানে এসেছি মনে হচ্ছে যে বাংলাদেশকে নতুন করে খুঁজে পাচ্ছি। জাতিসংঘের প্রতিবেদনের পর অভ্যুত্থানে গণহত্যাকে অস্বীকারের সুযোগ নেই বলছেন বিশেষজ্ঞরা। বিদেশেও বিচার সম্ভব শেখ হাসিনার। সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থা বলেছে যে উনি মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত ছিলেন। কাজেই এই ডকুমেন্ট আমি তো মনে করি আমাদের সরকারের হাতকে অসম্ভব শক্তিশালী করবে। বাংলাদেশে ইন্টারনেট সেবায় স্টারলিংক আনার বিষয়ে ডক্টর ইউনুস ইলন মাস্কের আলোচনা। গ্রামীণ ব্যাংকের প্রশংসায় মার্কিন ধনকুবের। ইলন মাস্কের সাথে প্রফেসর ইউনুসের কথা হয়েছে কিনা, আমরা বলছি হ্যাঁ কথা হয়েছে। যুক্তরাষ্ট্র ভারত শীর্ষক বৈঠকে বাণিজ্য ঘাটতি কমানোর সিদ্ধান্ত। বাংলাদেশে পট পরিবর্তনের মার্কিন ডিপ স্টেটের ভূমিকা ছিল না বললেন ট্রাম্প। স্বাগত। এখন ঢাকায় সকলকে বসন্তের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি মশিউর অনিক। শীতের জীর্ণতা কাটিয়ে প্রাণ প্রকৃতিতে এসেছে ঋতুরাজ বসন্ত। ঝরছে মরা পাতা, জাগছে নতুন প্রাণ। নানান নতুন ফুলের শোভা পেয়েছে প্রেম প্রকৃতি। তবে দেশের পট পরিবর্তনে এবারের ফাল্গুনে তরুণ তরুণীর প্রাণে প্রেমের সাথে যোগ হয়েছে বিপ্লব, বিদ্রোহ। জলবায়ু পরিবর্তনের ফলে ঋতুরাজ বসন্ত অনেকটাই তার ধরন পাল্টালেও নতুন পত্রপল্লবের মতো মাতৃভূমিকে গড়ার প্রত্যয় তরুণদের। ফরহাদ বিন নূরের প্রতিবেদনে, যেখানে ক্যামেরায় ছিলেন সুমন সরকার। সবুজ পাতার হলুদ কিংবা লাল হয়ে ওঠা, বাসন্তী বাতাসে তারপর তার ঝরে পড়া, জমিন জুড়ে কেবলই ঝরা পাতার গান। একই সাথে গাছে গাছে জেগে ওঠা নতুন পাতায় নতুন প্রাণের সঞ্চার। তারই সাথে পাখিদের খুনসুটি, কুহুতান। শিমুলের সাথে প্রেম হয় কাকের। রক্তিম পলাশের ডালে ডালে কি যেন খুঁজে ফেরে কাঠবিড়ালি। আর এই যে গোলাপের পুরো নির্যাস শুষে নেবার আপ্রাণ চেষ্টা, সেই মৌমাছি কত নতুন ফুলের ভালোবাসায় উৎসবে মেতেছে। ক্যালেন্ডারের পাতায় চোখ না রাখলেও প্রকৃতির এই পরিবর্তন বলে দেয় শীতের জীর্ণতা সরিয়ে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতি আমাদেরকে একটি কথা জানিয়ে যায়, সে আছে আমাদের সঙ্গে, সে থাকে। আমরা বদলে যাই, কিন্তু প্রকৃতি তার নিয়ম অনুসরণ করে, সে তার নিয়ম অনুযায়ী এখানে আচরণ করার চেষ্টা করে। প্রকৃতির সৌন্দর্যে ছোঁয়া লাগে রমণীর চুলের খোঁপায়, শাড়ির আঁচলে প্রেম হয় প্রিয় পুরুষের সাথে। এরকম ঝরে যাওয়া পাতার মতোই মানুষের জীবনে অনেক উতাল পাতাল থাকে, কিন্তু যে গাছের যে পাতাগুলো ঝরে যাওয়ার পর নতুন যে পাতাগুলো গজায়, সেরকম মানুষের জীবনে অনেক নতুন নতুন ধাপ আসে। ফুলের সাথে সাথে মনে হয় আমাকে যে আমি নিজেও মনে হয় একটা ফুল হয়ে নতুন করে আবার জন্ম নিচ্ছি। এই ফাগুন শুধু প্রেম নয়, আগুনও ঝরায়। এই যে সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, তা মনে করিয়ে দেয় রফিক, সালাম, বরকত, জব্বারের বিপ্লবী আত্মাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে টিএসসি প্রেমে থাকে ভরপুর, এবার এর চারপাশের চিহ্নগুলো বিপ্লবের কথাও বলে। মনে পড়ে জহির রাইহানের আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব। এবারের যে বসন্ত, এটি আমাদের বাংলাদেশের সকল তরুণ প্রজন্মের জন্য এটি একটি নতুন দিগন্তের উন্মোচন হয়েছে। তবে ঋতুরাজ বসন্ত তার ধরন পাল্টাতে শুরু করেছে প্রভাব জলবায়ু পরিবর্তনের। তাপমাত্রা বৃদ্ধির কারণেই কিন্তু বসন্তেরও কিন্তু চরিত্র বদলে গেছে। এখন বসন্তকালেও যে পরিমাণ তাপমাত্রা বা গরম থাকার কথা, এখন তার চেয়ে বেশি গরম। এই জন্য বসন্তকালে এসে দেখা যাচ্ছে যে গ্রীষ্মের ফুল ফোটা শুরু করছে। এ কেমন বসন্ত
যদি ডাকতে ডাকতে কোকিলের কণ্ঠ থেকে রক্ত না উঠে আসে, তেমনি দেশের পট পরিবর্তনের পর এবারের বসন্তে তরুণ তরুণীদের মনে ভালোবাসার পাশাপাশি আছে বিদ্রোহ বিপ্লব। নতুন পত্রপল্লবের মতো তারা গড়ুক মাতৃভূমিকে। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। তোমায় ভালোবাসায় কোনো কমতি ছিল না, তোমায় ভালোবাসায় কোনো কমতি নেই। বসন্ত তোমায় স্বাগতম 1431-এ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে বসন্ত উৎসবের নানা আয়োজন। আছে ভালোবাসা দিবসের উদযাপন। এই দিনের ছোঁয়া লেগেছে অমর একুশে বইমেলায়ও। এ নিয়ে জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে যুক্ত আছেন সহকর্মী তাসফিয়া উকরোজ, আর অমর একুশে বইমেলা থেকে যুক্ত হচ্ছেন শাহাদাত অব্র। শুরুতে চলে যেতে চাই উকরোজ আপনার কাছে। উকরোজ, জানাবেন যে এই বসন্ত উৎসবকে কেন্দ্র করে কি কি আয়োজন চলছে, আর ভালোবাসা দিবসের উদযাপন কেমন দেখছেন? প্রথমে আপনাকে এই রঙিন এবং বর্ণিল বসন্তের শুভেচ্ছা জানাচ্ছি, এবং তার সাথে যে দর্শকবৃন্দরা আমাদেরকে দেখতে পাচ্ছেন তাদের সকলকে বসন্তের শুভেচ্ছা। এবং এই বসন্তের আজ শুরু হলো ঋতুরাজ বসন্তের যে প্রথম দিন। এই প্রথম দিনে বসন্তকে বরণ করে নেওয়ার যে উৎসব, তার কিন্তু কোনোটাই কমতি রাখেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাংস্কৃতিক অঙ্গনগুলো রয়েছে। আমরা এখন অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলা, এবং আমরা এখানে এসে দেখতে পেয়েছি যে সামগ্রিক যে সাংস্কৃতিক প্রতিষ্ঠানটি রয়েছে তারা হচ্ছে দ্রোহ এবং ভালোবাসার ব্যানারে আসলে এখানে যে বসন্তকে বরণ করে নেওয়ার যে ব্যাপারটি, সেই জিনিসটি নিয়ে তারা আসলে বসন্ত বরণ উৎসবটি তারা এখানে করছেন। এবং আমরা এখানে আসার পর থেকে আসলে দেখছি যে এখানে শিশুরা নানা রকম গান, কবিতা এবং নৃত্যের মাধ্যমে আসলে বসন্তকে বরণ করার যে উৎসব সেটিতে মেতে উঠেছেন। এছাড়া আমরা এখানে এসে দেখতে পেলাম যে অর্থনীতিবিদ আনু মোহাম্মদ, এছাড়া সাংবাদিক নুরুল কবির, তারা আসলে বক্তব্য রাখছিলেন এবং তাদের আসলে বক্তব্যে এখানে ভালোবাসা, দ্রোহ এবং বসন্ত এই তিনটির সমন্বয়ে আসলে আমরা তাদের কাছ থেকে বক্তব্য দেখতে পেয়েছি। এছাড়া আরেকটি বিষয় বলতে চাই, যেহেতু আজ স্বৈরাচার প্রতিরোধ দিবস, তারা আসলে এই ব্যাপারটি নিয়ে সোচ্চার এবং তারা এই ব্যাপারটি নিয়ে আসলে তাদের বক্তব্যে বিভিন্ন জিনিসপত্র আসলে তাদের বক্তব্যে উঠে এসেছে। এছাড়া আপনি বলছিলেন যেহেতু আজ বসন্ত উৎসব ছাড়াও ভালোবাসা দিবস, তাই আমরা আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি জায়গায় আসলে তার ছোঁয়া দেখতে পাচ্ছি। সেখানে বসন্তকে বরণ করে নেওয়ার জন্য যেমন বাসন্তী রঙের শাড়ি পাঞ্জাবি পরে তরুণ তরুণীরা এসেছেন, ঠিক একইভাবে কিন্তু ভালোবাসা দিবসকে সামনে রেখে তারা লাল শাড়ি পাঞ্জাবি পরে আসছেন। তারা পরিবার পরিজন নিয়ে, অনেকে প্রেমিক প্রেমিকা বা বন্ধু বান্ধব নিয়ে আসলে তাদের ভালোবাসার মানুষদেরকে নিয়ে আসলে তারা আসছেন এখানে, এবং যে ভালোবাসা দিবস এবং বসন্ত বরণের যে প্রক্রিয়াটি সেটি তারা আসলে করছেন। এবং তারা আসলে বেশ উচ্ছ্বসিত যে এই ধরনের উৎসবগুলো এখানে হচ্ছে, এবং তারা আশা করছেন, তাদের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পারছি, তারা আসলে আশা করছে প্রতি বছরের মতো আসলে এই বছরও যেমন হয়েছে এবং সামনের বছরগুলোতেও আসলে এই ধরনের বসন্ত বরণ উৎসব এবং ভালোবাসা দিবসকে কেন্দ্র করে আসলে এই বর্ণিল উৎসবগুলো আসলে প্রতি বছরই হবেন বলে তারা আশা করছেন। এবার আমরা চলে যেতে চাই অমর একুশে বইমেলায়। সেখানে আছেন শাহাদাত অব্র। অব্র, আপনাকে বসন্তের শুভেচ্ছা জানিয়ে জানতে চাই, আসলে বইমেলাতে তো বইয়ের গন্ধে সবসময় মৌ করে চারপাশ, তো এই যে বসন্ত উৎসব আর ভালোবাসা দিবস, এতে করে নিশ্চয়ই বইমেলাতে ফুলের সুবাসও এখন আপনি পাচ্ছেন। তো জানাবেন যে কেমন কাটছে সেখানে যারা এসেছেন তাদের দিনটা, এবং পাশাপাশি এই দিনটিকে কেন্দ্র করে বেচা বিক্রি বেড়েছে কিনা? অনেক আপনাকেও বসন্তের শুভেচ্ছা। আজকের এই দিনটিকে কেন্দ্র করে কিন্তু হচ্ছে আমি এখানে বইমেলায় যেমনিতে ফুলের গন্ধ, ফুল সবাই নিজের শরীরে ধারণ করছে, কেউ হাতে নিয়ে এসেছে এই বইমেলায়, আবার কেউ কেউ কিন্তু হচ্ছে এই যে বইয়ের নতুন সুবাস নিতে কিন্তু এখানে এসেছে। একই সাথে পরিবারের কথা যদি বলি, যে এখানে বেশিরভাগই কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ছোট্ট সোনামণিকে সাথে নিয়ে অনেকেই এসেছেন, এবং প্রত্যেকের শরীরেই কিন্তু সেই বাসন্তী রং পরে শুধুমাত্র বাবা মা নয়, বরঞ্চ যে ছোট্ট সোনামণিটি আছে তাকে নিয়েও কিন্তু হচ্ছে এখানে চলে এসেছেন। বিশেষ করে সকাল সকাল কিন্তু যেহেতু আজকে অনেক আপনি জানেন ছুটির দিন, সেহেতু কিন্তু আজকে এই যে বইয়ের সাথে যাদের প্রেম, বইয়ের সাথে যাদের কিছুটা ভালোবাসার জায়গা জুড়ে থাকে, কিংবা অনেকটা বেশি জায়গা জুড়ে থাকে এই বই, তাদের কিন্তু হচ্ছে সকাল সকালই এই পুরো বই প্রাঙ্গণে চলে আসে তারা। তবে এই মুহূর্তে খুব একটা যে অনেক বেশি
মানুষ সেটি বলা যাচ্ছে না, তবে বোঝা যাচ্ছে যে যারা কিনা বই পড়তে ভালোবাসেন, যারা কিনা বই প্রেমী, তাদের কিন্তু হচ্ছে একটা দৃশ্যপট আপনি নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু প্রত্যেকে ব্যস্ত, 2-4 পাতা মলাট পড়ে নিজের পছন্দের যে বইটি আছে সেটি কিন্তু সংগ্রহ করতে ব্যস্ত সবাই। আরও একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজকের যে বইমেলা, এই বইমেলাতে কিন্তু হচ্ছে শুক্রবার, একই সাথে কিন্তু বন্ধের দিন, আর তার সাথে সাথে এই যে আজকে ভালোবাসা দিবস, ফাল্গুন, বসন্তের প্রথম দিন, সব কিছু মিলিয়ে কিন্তু হচ্ছে সবার মনে একটি অন্যরকম উদ্দীপনা আছে। কেউ কেউ হচ্ছে তার কানে ফুল গুজে মেলায় ঢুকেছেন, আবার কেউ কেউ তার প্রিয়জনের কাছ থেকে ফুল পেয়েছেন। বিশেষ করে অনেকের মাথায় কিন্তু আমি দেখেছি যে তারা হচ্ছে ফুলকে কিন্তু সঙ্গী করেছেন। আর এখানে যারা আছেন প্রত্যেকেই কিন্তু বলছেন যে বইয়ের সাথে যেই তাদের জায়গা, সেই জায়গাতে কিন্তু হচ্ছে তারা সব সময় একত্রিত থাকেন এবং বইকে নিয়ে কিন্তু তাদের যে পথ চলা সেটি কিন্তু শুধুমাত্র যে অমর একুশে বইমেলার সময় থাকে এমনটা নয়, বরঞ্চ অনেক এই যে পুরো বইমেলা জুড়ে যেমনিতে হচ্ছে বইকে ভালোবাসা মানুষ আছে, তেমনি কিন্তু হচ্ছে আছে যারা কিনা এই যে এই দিবসগুলো পালন করতে চান, কিংবা ফাল্গুনের অনেকটাই তাদের গায়ে ধারণ করে কিন্তু তারা এই যে এই বইমেলায় এসেছেন এবং তারা বিকেল বেলা কিন্তু যেই যারা কিনা পছন্দ করেন ফাল্গুন কিংবা ফাল্গুনের একটি বড় জায়গা, বড় দৃশ্যপট কিন্তু এই বইমেলা হয়ে উঠবে, এমনটাই কিন্তু আশা করছি। এই মুহূর্তে এখান থেকে এই ছিল আমার কাছে অনেক সর্বশেষ। বসন্তের রং ছড়িয়ে পড়ুক সর্বত্র, সেই কামনা থাকলো। এবার একটু অন্য প্রসঙ্গে চলে যেতে চাই, বিশেষ করে বসন্তের প্রসঙ্গেই থাকবো, তবে বসন্তের রং সমুদ্রে কতটা লাগলো সে বিষয়ে জানাবো। ভালোবাসা এবং পাশাপাশি বসন্ত বরণ, একই সঙ্গে সরকারি ছুটি, এই যে একটা মহরত, তারকে কেন্দ্র করে কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করেছেন পর্যটকরা। আর এর মধ্যে বুকিং হয়ে গেছে হোটেল মোটেলের বেশিরভাগ রুম। এ নিয়ে জানতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, আপনার কাছে জানতে চাই কক্সবাজারের পর্যটকদের সমাগম কেমন দেখতে পাচ্ছেন এবং তাদের মধ্যে উৎসব মুখর পরিবেশই বা কেমন দেখছেন, জানাবেন। কক্সবাজার শহরে আজকে উৎসবের আমেজ বিরাজ করছে। বলা যায় যে পহেলা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবসের রং আসলে কক্সবাজারেও ছড়িয়েছে এবং আমরা সকাল থেকে দেখছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা এখানে ব্যাপক আনন্দ উচ্ছ্বাসে মেতে রয়েছে এবং সৈকত জুড়েই আসলে ব্যাপক পর্যটকের উপস্থিতি আমরা সকাল থেকে দেখছি। আমরা আছি সৈকতের সুগন্ধা পয়েন্টে। এই মুহূর্তে প্রচুর পর্যটক এখানে অবস্থান করছেন। এর বাইরে সৈকতের লাবণী, কলাতলি এবং সিগাল পয়েন্ট সবখানেই কিন্তু স্বতঃস্ফূর্ত উপস্থিতি আসলে পর্যটকদের বলা যায়। এর বাইরে কক্সবাজারের যে অন্যান্য পর্যটন স্পটগুলো রয়েছে, টেকনাফ কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের পার্শ্ববর্তী যে পর্যটন স্পটগুলো রয়েছে সবখানে মানুষের উপস্থিতি আছে। এর বাইরে কক্সবাজার শহরের বৌদ্ধ মন্দির কিংবা রামুর বৌদ্ধ মন্দিরের কথা যদি বলে, মহেশখালী দ্বীপের আদিনাথ মন্দির রয়েছে, সবখানেই পর্যটকদের আনাগোড়া বেড়েছে এবং ছুটির দিন হিসাবে স্বাভাবিকভাবেই এখানে পর্যটন মৌসুম যেহেতু চলছে, পর্যটকদের উপস্থিতি ব্যাপক থাকছে এবং আজকে এই বিশেষ ছুটির দিনে মাত্রা যোগ করেছে বিশ্ব ভালোবাসা দিবস এবং পহেলা ফাল্গুন। এবং এটিকে আমরা এখানে অনেকের সাথে কথা বলেছি, দেখেছি যে কয়েকজন নবদম্পতির সাথে আসলে কথা বলেছি। তারা যেটি বলছেন যে এই প্রথম তারা বিয়ের পরে প্রথম তারা এখানে সময়টা কাটাচ্ছেন এবং সময়টা যে এখানে কাটাতে পারছেন কক্সবাজারের মতো একটি এলাকায়, এটির কারণে তারা অত্যন্ত উচ্ছ্বসিত এবং সময়টিকে আসলে তারা ফ্রেমে বন্দি করে রাখছেন। নিজেদের এখানে ঘোরাফেরা, এখানে যে তারা জেট স্কিতে চড়ছেন কিংবা দূর সমুদ্রে ঘুরে আসছেন, সমুদ্রের নোনা জলে গা ভাসাচ্ছেন টিউব নিয়ে, এইসব মুহূর্তগুলোকে তারা কিন্তু ক্যামেরার ফ্রেমে বন্দি করে রাখছেন। এবং এই যে ব্যাপক পর্যটকের একটি উপস্থিতি আসলে মৌসুম জুড়ে রয়েছে, আর এই বিশেষ দিনটিতেও প্রচুর পর্যটকের উপস্থিতি রয়েছে। এটির কারণে এখানকার স্থানীয় যারা ব্যবসায়ী রয়েছেন তাদের মাঝে উচ্ছ্বাস, আনন্দ যেমন রয়েছে, স্বস্তিও রয়েছে এবং তাদের আশা পূরণ হওয়ার কারণে কিন্তু তারা অত্যন্ত উচ্ছ্বসিত এবং তারা বলছেন যে এবারের পুরো মৌসুমটাই আসলে তাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে এবং এই পর্যটকদের আগমনের যে ধারাবাহিকতা এটি যাতে অব্যাহত থাকে সেটি আসলে তারা প্রত্যাশা করছেন। এখন পর্যন্ত যে পর্যটক সমাগম হয়েছে তাতে তারা অত্যন্ত খুশি এবং এটি তাদের ব্যবসা বাণিজ্যকে চাঙা রাখবে, সেটি তাদের প্রত্যাশা। এই ছিল কক্সবাজার সৈকত থেকে আমার কাছে সবশেষ।
উৎসব ও সাথে ছুটির দিন, এই দুটো দিনকে কেন্দ্র করেই, সময়টাকে কেন্দ্র করেই কক্সবাজার সমুদ্র সৈকতে ছড়িয়ে পড়েছে পর্যটকদের আনাগোনা। সে বিষয়ে সবশেষ খোঁজ খবর জানাচ্ছিলেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদনের পর মানবতা বিরোধী অপরাধে বিদেশের মাটিতেও শেখ হাসিনা সহ পালিয়ে থাকা আসামিদের বিচার সম্ভব বলে মত দিচ্ছেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা। তারা এও বলছে, এই প্রতিবেদন পালিয়ে যাওয়া অপরাধীদের দেশে ফিরিয়ে আনতে শক্ত প্রমাণ হিসেবে কাজে দেবে। একই সঙ্গে তারা আরও বলছেন, এই তথ্যানুসন্ধান প্রক্রিয়ায় আওয়ামী লীগ দলগতভাবে এবং নেতারা ব্যক্তিগতভাবে অংশ নেয় জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থান দমনে পরিচালিত গণহত্যাকে অস্বীকার করার আর কোনোই সুযোগ রইল না। আরও জানাচ্ছেন আজহার লিমন। জুলাই আগস্ট জুড়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর আদৌ বিচার হবে কিনা এমন শঙ্কা আর বিতর্কের বাক বদল করে দিয়েছে জাতিসংঘ সদর দপ্তর থেকে প্রকাশিত এই তথ্যানুসন্ধান প্রতিবেদন। ওই ঘটনার 230 ভুক্তভোগী কিংবা প্রত্যক্ষদর্শী এবং 5 আগস্টের আগেও পরে দায়িত্ব পালন করা 36 কর্মকর্তার সাক্ষ্য, 150টি মেডিকেল কেসের বিশ্লেষণ এবং কয়েক হাজার ছবি ও ভিডিও যাচাই বাছাই করে তথ্যানুসন্ধান দল যে প্রতিবেদন প্রকাশ করেছে তার 5 নম্বর পাতায় আছে এসব সহিংসতায় নির্যাতন চালানো বাহিনী এবং তাদের নির্দেশদাতাদের নাম। এখানে বলা হয়েছে, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য সূত্রগুলো থেকে প্রাপ্ত সাক্ষ্য তথ্যের ভিত্তিতে সমগ্র পুলিশ বাহিনী, আধা সামরিক, সামরিক এবং এদের গোয়েন্দা বিভাগ আওয়ামী লীগের সহিংস গোষ্ঠীর সঙ্গে সমন্বিত এবং নিয়মতান্ত্রিকভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের যে ঘটনাগুলো ঘটিয়েছে তাতে রাজনৈতিক নেতৃত্বের পূর্ণ জ্ঞান, প্রত্যক্ষ নির্দেশনা এবং সমন্বয় ছিল। এখানে আরও বলা হয়েছে, তৎকালীন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী একইভাবে নিরাপত্তা ও গোয়েন্দা স্থাপনাগুলোর সঙ্গে সমন্বয় সাধন করেছেন। ওই ঘটনার সময় উভয়ই মাঠ পর্যায়ে পরিস্থিতি নিয়ে নিয়মিত প্রতিবেদন পেতেন। প্রতিবেদনের ৭৪তম পাতায় এসব অপরাধকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে সাব্যস্ত করা হয়েছে। এখানে বলা হয়েছে, OHCHR এর কাছে যুক্তিসঙ্গত কারণ আছে এটা বিশ্বাস করতে যে হত্যা, নির্যাতন, অন্যান্য অমানবিক কর্মকাণ্ড সহ ক্ষমতায় টিকে থাকতে বিগত সরকার তাদের দমননীতির আওতায় বিক্ষোভকারী, সম্ভাব্য বিক্ষোভকারী, বেসামরিক নাগরিকদের ওপর পদ্ধতিগতভাবে যেসব অমানবিক কর্মকাণ্ড ঘটিয়েছে তা মানবতা বিরোধী অপরাধ। এর ৩ নম্বর পাতায় এসব অপরাধ তদন্তের তাগাদাও দেওয়া হয়েছে। বলা হয়েছে, এই গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারগুলো আন্তর্জাতিক অপরাধ আইনের দৃষ্টিকোণ থেকে উদ্বেগের এবং এটি মানবতা বিরোধী অপরাধ হিসেবে কোন মাত্রার সেটি নিশ্চিত হতে তদন্তের প্রয়োজন। আইন বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের মামলাগুলোতে একই ধরনের অপরাধের অভিযোগ থাকায় জাতিসংঘের এই প্রতিবেদন বিচার ত্বরান্বিত করার দারুণ এক সুযোগ তৈরি করে দিয়েছে, যার উপযুক্ত ব্যবহারে মুনশিয়ানা দেখাতে হবে প্রসিকিউশন টিমকে। আমাদের দেশে যে বিচার হচ্ছে এখানে এটা খুবই ভালো কাজে লাগবে, কারণ এটা একটা আন্তর্জাতিক এবং আমি সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ, যেটাকে সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থাই বলা যায়, এবং ওনারা একটা নিরপেক্ষ তদন্ত করেছেন। এখন আমরা বাংলাদেশে 100% নিরপেক্ষ তদন্ত করলেও এটাকে কিন্তু একটা লেবেল দেয়া সম্ভব, তাই না? আমাদের অতীত ইতিহাস থেকে আমরা যেটা দেখেছি, তথ্য যে তৈরির যে প্রক্রিয়া, এখানে কিন্তু আওয়ামী লীগ নিজেও কিন্তু অংশগ্রহণ করেছে। তাদের ফেসবুকের যে পেজ আছে সেখান থেকে বলেছে যে আপনারা এখানে তথ্যগুলো দেন। আপনার যখন ফেভারে আসছে না তখন আপনি বলবেন যে এটা ভালো না, এটা তো একটা মানে হিউম্যান নেচারের সাথে একটা এগেনস্টে চলে যাচ্ছে। এই রিপোর্টটার মাধ্যমে কিন্তু একটা গ্রহণযোগ্য, সার্বজনীন গ্রহণযোগ্য একটা তালিকা, একটা সংখ্যা আসছে। কিন্তু জাতিসংঘের এই প্রতিবেদন দেশ থেকে পালিয়ে যাওয়া অভিযুক্তদের ব্যাপারে কি কোনো কাজে আসবে? এর উত্তর পাওয়া যায় জাতিসংঘের মানবাধিকার কমিশনারের এই বক্তব্য থেকে। একটা ব্যাপার আলোচনায় আছে, যখন কেউ গুরুতর অপরাধ করেছে কিন্তু দেশের বাইরে অবস্থান করছে তার বিচার নিয়ে। এক্ষেত্রে আমি মনে করি ইউনিভার্সাল জুরিসডিকশন কাজ করতে পারে। যেসব দেশে ইউনিভার্সাল জুরিসডিকশন সম্ভব সেসব দেশে এসব ব্যক্তিকে জবাবদিহিতায় আনার একটা উপায় হতে পারে। এবং অবশ্যই আমি উল্লেখ করব এক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ আদালতের কথা, কারণ বাংলাদেশ রোম স্ট্যাটিউটে স্বাক্ষর করা একটি দেশ। আইন বিশেষজ্ঞরা বলছেন, এক্ষেত্রে জাতিসংঘের এই প্রতিবেদন গণহত্যার অপরাধীদের বিদেশের রাজনৈতিক আশ্রয় নেবার ক্ষেত্রেও বাধা হয়ে দাঁড়াতে পারে। এরকম প্রচুর কেস আছে, সিরিয়া থেকে যারা গিয়েছে, ইরাক থেকে গিয়েছে, আফগানিস্তান থেকে ইউরোপে অ্যাসাইলাম চেয়েছে এবং পরবর্তীতে বিচার হয়েছে। প্রচুর উদাহরণ আছে এক্ষেত্রে। তো গভর্নমেন্ট চাইলে, যেহেতু ইউকেতে আমাদের এই সাবেক স্বৈরশাসকদের বিভিন্ন যে
যে নেতাগুলো আছে, অনেকে ইউকেতে আছে, তারা বিভিন্ন সময় স্টেটমেন্ট দেয়। তো এই ক্ষেত্রে গভর্নমেন্ট চাইলে ইউএনএইচসিআর টিমের সাথে কথা বলতে পারে, এই যে এভিডেন্সগুলো ইউকে গভর্নমেন্টের কাছে এটাকে দিতে পারে এবং এটা নিয়ে ভবিষ্যতে বিচারের একটা ক্ষেত্র তৈরি হতে পারে। এটা সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থা বলেছে যে উনি মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত ছিলেন। কাজেই এই ডকুমেন্ট আমি তো মনে করি আমাদের সরকারের হাতকে অসম্ভব শক্তিশালী করবে ভারতের সাথে আলাপ করার ক্ষেত্রে এবং ভারতকে চাপ দেওয়ার ক্ষেত্রে যে উনি একজন অপরাধী, ওনাকে বিচারের জন্য বাংলাদেশের কাছে ফেরত দেওয়া হোক। আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী বলছেন তারা সব দিক মাথায় রেখে আগাচ্ছেন। তদন্ত সংস্থার কাছে যে প্রাপ্ত অভিযোগ এবং আমরা যে প্রাপ্ত তথ্য সেটার সাথে হুবহু তাদের এই রিপোর্টের মিল রয়েছে। সুতরাং এটা অকাট্য দলিল প্রমাণ হিসাবে এই আদালতে ব্যবহার করা যাবে এবং সেটা আমরা ব্যবহার করব বলে আপনাদের জানাচ্ছি। জাতিসংঘের 114 পৃষ্ঠার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে জুলাই আগস্ট আন্দোলন দমনে 1400-র মতো মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে প্রতি 5 জনের 4 জনের মৃত্যু হয়েছে গুলিতে। এছাড়া মৃত্যু হওয়া প্রতি 10 জনের একজন শিশু এবং এই আন্দোলনে আহতের সংখ্যা প্রায় 13,500। আজহার লিমন, এখন ঢাকা। কাল থেকেই সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর শিক্ষা চত্বরে শহীদদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়ে কথা জানান তিনি আরও বলেন, নতুন ব্যবস্থায় বাংলাদেশে ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিতে পারবে না। দ্রুত একটি নির্বাচন দিয়ে জনগণের সরকার কায়েম হবে এবং জনগণ এই সরকার পরিচালনা করবে, এটাই আজকে জনগণের প্রত্যাশা। সেই অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছেন, আমরা তাদের সহযোগিতা করতে চাই এবং আমাদের সহযোগিতা থাকবে। দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার কায়েম হবে। আগামীকাল থেকে যে সংস্কার নিয়ে আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এই সংস্কারের আলোচনা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে নিয়ে যাবে দেশকে। আমি আশা করি বাংলাদেশ কখনোই আর ফ্যাসিবাদের দিকে ফিরে যাওয়ার সুযোগ রাখবে না। বাংলাদেশে ইন্টারনেট সেবায় স্টারলিংক আনার বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও মার্কিন ধনকুবের ইলন মাস্কের মধ্যে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার এক ভিডিও আলোচনায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তারা। আলাপে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, বাংলাদেশের অবকাঠামোতে স্টারলিংকের সংযোগ লাখ লাখ মানুষের জন্য নতুন সুযোগ তৈরি করবে। অন্যদিকে দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ মডেলের প্রশংসা করেন ইলন মাস্ক। এর আগে দুবাইয়ে একাধিক বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়ন সহ বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে আলোচনা করা হয়। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান জনি। প্রতিষ্ঠার 6 বছরে যুক্তরাষ্ট্রভিত্তিক স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট ও আন্তর্জাতিক টেলিযোগাযোগ সার্ভিসে যুক্ত হয়েছে বিশ্বের শতাধিক দেশ। অদূর ভবিষ্যতে বাংলাদেশকেও এর আওতায় আনার লক্ষ্যে স্টারলিংক, স্পেসএক্স, টেসলা সহ একাধারে বিশ্বের কয়েকটি নেতৃস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মার্কিন ধনকুবের ইলন মাস্কের সঙ্গে দুবাই সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বাংলাদেশের উদ্যোগী তরুণ প্রজন্ম এবং গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের নারীদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনতে এবং ডিজিটাল বিভক্তির সেতুবন্ধনে স্বল্প ব্যয়ে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ ও স্টারলিংকের ভূমিকা নিয়ে বৃহস্পতিবার কথা বলেন দুই নেতা। শিক্ষার ক্ষমতায়ন, স্বাস্থ্যসেবা, অর্থনৈতিক উন্নয়ন এবং দেশের লাখ লাখ ক্ষুদ্র উদ্যোক্তাকে দেশের সীমানা ছাড়িয়ে বহির্বিশ্বে নিজেদের উদ্যোগ ছড়িয়ে দিতে সহযোগিতার বিষয়েও হয় আলোচনা। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্টারলিংক সংযোগ বাংলাদেশের অবকাঠামোতে লাখো নতুন সুযোগ উন্মুক্ত করবে এবং দেশকে বৈশ্বিক ডিজিটাল অর্থনীতির আরও কাছে নিয়ে যাবে। এ লক্ষ্যে গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ ফোনের সংযোজিত অংশ হতে পারে স্টারলিংক। জবাবে বহু বছর আগে থেকেই গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ ফোনের কাজের বিষয়ে অবগত বলে জানান মাস্ক। ডক্টর ইউনুসের মাইক্রোফাইন্যান্স মডেল গ্রামীণ ব্যাংক সারা বিশ্বে দারিদ্র্য নির্মূলে ভূমিকা রাখছে বলেও প্রশংসা করেন তিনি। বাংলাদেশে স্টারলিংকের সম্ভাব্য উদ্বোধনী আয়োজনে অংশ নিতে ডক্টর ইউনুসের আমন্ত্রণ গ্রহণ করেন মাস্ক। আমাদের কাছে অনেকে প্রশ্ন করেছেন যে ইলন মাস্কের সাথে প্রফেসর ইউনুসের কথা হয়েছে কিনা। আমরা বলছি হ্যাঁ, কথা হয়েছে। এদিকে বাংলাদেশের সংযুক্ত আরব আমিরাতের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ইপিজেড নির্মাণে নীতিগত সম্মতি দিয়েছেন ডক্টর ইউনুস। এতে দেশে বিদেশি বিনিয়োগের পাশাপাশি কর্মসংস্থানও বাড়বে বলে আশাবাদী সরকার। বৃহস্পতিবার রাতে দুবাইয়ের সংবাদ সম্মেলনে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ইউএই আপনারা জানেন বাংলাদেশের একটা বড় বাংলাদেশি
যারা বাইরে কাজ করেন তাদের জন্য একটা বড় জব ডেস্টিনেশন। তো এই জব মার্কেট হিসাবে এটাও কিন্তু অন্যান্য অনেক দেশের থেকে প্রচুর লোকজন আসছে, কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের থেকে এটা গ্রাজুয়ালি কমছিল। তো আমরা এই বিষয়ে আসলে আমরা প্রফেসর ইউনূস উদ্যোগ নিয়েছেন। প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টার আরব আমিরাত সফরের মাধ্যমে বৃহৎ এ শ্রমবাজারের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে বাংলাদেশের। এর আগে দুবাইয়ের একটি হোটেলে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। সরকারি খরচে প্রবাসীদের মরদেহ দেশে নেয়া, বিমান ভাড়া কমানো, পাসপোর্ট ও জন্মসনদের সেবা আরও সহজ করা সহ ভোটাধিকারের বিষয়ও তুলে ধরেন প্রবাসীরা। এই সময় প্রবাসীদের মরদেহ সরকারি খরচে দেশে ফেরানোর বিষয়ে কাজ চলছে বলে আশ্বস্ত করেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। নুজহাত কামাল, এখন বিশ্ব। টঙ্গী তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এবারের পর্বে 64টি জেলা থেকে আগত মুসল্লি অংশ নিয়েছেন। আজ ফজরের নামাজের পরপরই ময়দানে শুরু হয় বয়ান, আমল ও জিকির। আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ। চলে যাব সেখানে। জাবেদ, আপনার থেকে জানতে চাই যে ইজতেমার এখন কি আনুষ্ঠানিকতা চলছে? আর কিছুক্ষণ পরেই তো জুম্মার নামাজ, তো সেই বিষয়ে কোনো আনুষ্ঠানিকতা রাখা হয়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? অনেক 58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিন আজ ধারণা করা হচ্ছে 64 জেলার যে 7 অনুসারীরা রয়েছে তারা এবারের এই দ্বিতীয় পর্বের যে বিশ্ব ইজতেমা সেই ইজতেমায় অংশগ্রহণ করেছে। সকাল থেকেই আমল খিত্তায় কিন্তু ইবাদত বন্দেগী, জিকির, আজগার এগুলো হয়েছে। এখন জুম্মা নামাজের বিরতি ধারণা করা হচ্ছে যে এই জুম্মা নামাজে প্রায় 7 থেকে 8 লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করবে। জুম্মা নামাজ পরিচালনা করবে মাওলানা সাদ কান্দলবির বড় ছেলে ইউসুফ বিন সাদ। এটি একটি দাওয়াতি কাজ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই দাওয়াতে এর প্রচারণায় নিয়োজিত ছিল। এই দাওয়াতি কাজ এখান থেকে মেহনতি কাজ শেষ করে কিন্তু এই যে ধর্মপ্রাণ মুসল্লিরা ইসলামী যে শিক্ষা, সেই শিক্ষা শেষে কিন্তু 64 জেলায় ছড়িয়ে পড়বেন। ইমানি যে মজবা, সেই মজবা নিয়ে বা পবিত্র যে ধর্ম ইসলাম, সেই ইসলামের দাওয়াত নিয়ে 25টি দেশের প্রায় 3000-এরও বিদেশি মেহমান এবারের এই দ্বিতীয় পর্বের ইজতেমা অংশগ্রহণ করেছে। আরব, উর্দু, ফার্সি, ইংরেজি, খিমায় কিন্তু আলাদা আলাদা বিদেশি মেহমানরা অবস্থান করছে। এখন পর্যন্ত এই পুরো ইজতেমা জুড়ে একজন মুসল্লির ইন্তেকালের খবর আমরা পেয়েছি। এছাড়া যদি বাড়তি তথ্য দিই, যে নিরাপত্তার যে ব্যবস্থা সেটি আইন শৃঙ্খলাকারী রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা একেবারে ঢেলে সাজানো হয়েছে। 18টি ওয়াচ টাওয়ার রয়েছে এবং প্রতিটি খিমায় কিন্তু ফায়ার সার্ভিসের যে আলাদা সদস্য তাদেরকে রাখা হয়েছে। তো এবারের যে ইজতেমা তার একটি ভিন্ন তাৎপর্য হলো যে আজ রাতে লাইলাতুল বরাত অর্থাৎ মহিমান্বিত যে রজনী, সেই রজনী, এই রজনীর যে ইবাদত এবং একই সঙ্গে এই যে আমার পিছনে যে খিমাগুলো দেখতে পাচ্ছেন অর্থাৎ যে শেড, যে তাঁবুগুলো দেখতে পাচ্ছেন, সেই তাঁবুর যে ইবাদত, এই দুইয়ের মিশেলে যে মুসল্লি আসন্ন যে ধর্মপ্রাণ যে মুসল্লি, সেই মুসল্লিদের একটি ইবাদতের ভিন্ন আবহ তৈরি হয়েছে পুরো এই 160 একর টঙ্গী তুরাগ তীরের যে ময়দান, সেই ময়দান জুড়ে। আর কিছুক্ষণ পরে জুমা নামাজ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে আশপাশের এলাকা থেকে এই জুমা নামাজে অংশগ্রহণ করার জন্য কিন্তু ধর্মপ্রাণ মুসল্লিরা ধীরে ধীরে পায়ে হেঁটে এবং অন্যান্য পরিবহন যোগে এসে এই জুমা নামাজে অংশগ্রহণ করার জন্য কিন্তু এই ময়দানমুখী হচ্ছেন। তো এই ছিল অনেক টঙ্গী তুরাগ তীর থেকে আমার কাছে সবশেষ তথ্য। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব চলছে, সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ। সাপ্তাহিক ছুটির দিনে বাজারে চাপ বাড়ে ক্রেতার। একই সাথে আজ শবে বরাত উপলক্ষেও বেড়েছে বেশ কিছু পণ্যের চাহিদা। বাজার পরিস্থিতি জানতে রাজধানীর কাউরান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেলোয়ার দোলন। দোলন, আপনার কাছে জানতে চাই, শবে বরাত উপলক্ষে মাংস বা হালুয়া রুটি তৈরির যে উপকরণ সেগুলোর চাহিদা বেড়েছে কিনা, আর দাম কত রাখা হচ্ছে সেগুলোর, আর পাশাপাশি এটা জানাবো যে বাজারে যে খোলা সোয়াবিন তেলের সরবরাহ সেটার পরিস্থিতি বাকি। অনেকে আপনি যেমনটা জানতে চেয়েছেন যে সয়াবিন তেল নিয়ে যে সংকট তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে, সেটি এখনও রয়েছে। বিশেষ করে দোকানিরা আমাদেরকে বলছেন যে তারা চাহিদার বিপরীতে ডিলার কিংবা সরবরাহ করে যারা, তারা তাদেরকে পর্যাপ্ত তেল দিতে পারছেন না। অনেক ক্ষেত্রে ক্রেতাদের অভিযোগ সকাল থেকে আমরা শুনেছি, তারা বলছেন যে বাড়তি দামে তাদেরকে দোকান থেকে তেল, বোতলজাত যে তেল রয়েছে তা সংগ্রহ করতে হচ্ছে। একই সঙ্গে যে শবে বরাত কিংবা রমজান ঘিরে ক্রেতা সাধারণের মধ্যে কিন্তু বাজারে আসছেন, তাদের প্রয়োজনীয় যে সকল জিনিসগুলো রয়েছে তারা সংগ্রহ করছেন। এর মধ্যে আমরা দেখেছি যে মশলা জাতীয় যে সকল পণ্যগুলো রয়েছে সেগুলোর
দাম কিছুটা বেড়েছে। বিশেষ করে আমরা দেখেছি যে দারুচিনি সহ নানা ধরনের মশলা কিনতে ক্রেতারা আসছেন, আর দোকানিরা বলছেন যে আসলে দারুচিনি সহ অন্যান্য যে সকল মশলাগুলো রয়েছে সেগুলোর দাম কিছুটা বাজারে বেড়েছে। এছাড়াও বাজার ঘুরে আমরা কেরওয়ান বাজারের আমরা মাংসের দোকানগুলোতে ঘুরেছি, সেখানে আমরা দেখেছি যে গেল এক সপ্তাহের ব্যবধানে বিশেষ করে ব্রয়লার মুরগির দাম 10 টাকা পর্যন্ত বেড়েছে। তবে অন্যান্য যে সকল মুরগিগুলো রয়েছে সোনালী মুরগি সহ সেগুলোর দাম অনেকটা স্থিতিশীল থাকলেও আমরা দেখেছি যে গরু এবং খাসির মাংসের দামও অনেকটাই বেড়েছে। বিশেষ করে শবে বরাতকে কেন্দ্র করে আজকে আমরা দেখেছি 780 থেকে 800 কিংবা কোনো জায়গায় আরও বেশি দামিও গরুর মাংস বিক্রি করতে আমরা দেখেছি। এছাড়া আলুর দাম যদি বলি, আলুর দাম কিন্তু গেল এক সপ্তাহের ব্যবধানে প্রায় প্রতি কেজিতে 5 টাকা বেড়েছে। আর এই 5 টাকায় যে বেড়েছে সেখানে আমরা দেখেছি যে বিশেষ করে পাইকারি দরে যে যারা খুচরা বিক্রেতা যারা রয়েছেন তারা বলছেন তারা পাইকারি দরে যে কিনছেন সেখানেই মূলত দাম বেড়েছে, ফলে তাদেরকে বাড়তি দাম বিক্রি করতে হচ্ছে। এই ছিল আমার কাছে থাকে কারওয়ান বাজার থেকে সবশেষ তথ্য। অনেক সহকর্মী দেলোয়ান দোলন যুক্ত ছিলেন রাজধানীর কারওয়ান বাজার থেকে, জানাচ্ছিলেন শবে বরাতকে কেন্দ্র করে বাজারের সবশেষ পরিস্থিতি। দর্শক, যেমনটা বলছিলাম সাপ্তাহিক ছুটির দিনের পাশাপাশি শবে বরাত, আর এই দুটো একটা দিনকে কেন্দ্র করে নিত্যপণ্যের বাজারে ক্রেতা সমাগম কিন্তু বেড়েছে। মাছ, মাংস, সবজির দাম হাতের নাগালে থাকলেও চাল, ডাল সহ মুদি পণ্যের দাম না কমায় স্বস্তি ফিরছে না জনমনে। এ বিষয়ে বিস্তারিত জানাতে নীলফামারীর সৈয়দপুরের পৌর মার্কেট থেকে যুক্ত আছেন সহকর্মী আমিরুল বাপ্পি। সরাসরি চলে যাচ্ছে যার কাছে। বাপ্পি, আপনার কাছে জানতে চাই যে মাছ, মাংস, সবজির দাম কমলেও অন্যান্য যে পণ্যের দাম কমছে না, তার পেছনের কারণ কি বলছেন ব্যবসায়ীরা? আর আপনি সরবরাহ ঘাটতি দেখতে পাচ্ছেন কিনা, ব্যবসায়ীরা বা কি বলছেন সরবরাহ সম্পর্কে সবশেষ? অনেক মূল যে সংকটটা সেটি হলো মুদিখানার যে আইটেমগুলো আছে সেই আইটেমের মধ্যে চাল এবং তেল, এবং এই দুটোরই আসলে সরবরাহের ঘাটতির কথা বলছেন। যদিও চালের ক্ষেত্রে সেরকম ঘাটতি না থাকলেও সয়াবিন তেলের ঘাটতি প্রচুর পরিমাণে রয়েছে। বোতলজাত তেল প্রায় মিলছে না বললেই চলে, একটা দুটা কোম্পানির তেল হয়তো পাওয়া যাচ্ছে বাজারে, এবং এই 1 লিটারের যে বোতলগুলো সেগুলো দোকানে প্রায় নেই বললেই চলে। যেগুলো 5 লিটার এবং 3 লিটার সেগুলো হয়তো পাওয়া যাচ্ছে, এবং এর দাম যেটি বোতলের গায়ে লেখা আছে তার থেকেও অনেক বেশি নিচ্ছেন, কারণ তাদের বিক্রেতাদের দাবি যে তাদেরকে বেশি কিনতে হচ্ছে। আর খোলা তেল বিক্রি হচ্ছে 200 টাকা প্রতি লিটার, যার কারণে এই তেলের দাম যে বেড়েছে, এই তেলের দামের প্রভাব পড়েছে অন্যান্য মুদি আইটেমগুলোতেও। যেমন টয়লেট্রিজের দাম বেড়েছে, সাবান, গুঁড়া সাবানে প্রায় 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়ে গেছে প্রতি পিসে এবং প্যাকেটে। এছাড়া আমরা দেখেছি যে চিনির দাম এখনও কমেনি। চাল সব থেকে নিম্নমানের যে চালটি সেটিরও দাম 60 টাকা কেজি, এবং যেটি মোটামুটি মানের চাল সেগুলো বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা পর্যন্ত। আজকে একটু শবে বরাত এবং শুক্রবার উপলক্ষে একটু দাম বেশি আছে মুরগির দামটা। আমরা দেখতে পাচ্ছি যে মুরগির দাম প্রকারভেদে 20 থেকে 50 টাকা পর্যন্ত বেড়ে গেছে। এছাড়া গরুর মাংস এবং মাছের দাম সহনীয় পর্যায়ে আছে, এবং বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকায়। সুতরাং শাকসবজিতে স্বস্তি, কিন্তু এই যে মুদি আইটেমগুলোতে স্বস্তি না থাকার কারণে একটু দোদুল্যমান অবস্থা, এবং ক্রেতারা বলছেন যে এটার দাম দ্রুত কমানো উচিত। এই ছিল আমার কাছে সব শেষ অবস্থা। সৈয়দপুর থেকে ছুটির দিনের বাজার পরিস্থিতির খোঁজখবর রাখছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি। দর্শক, বাংলাদেশে ক্ষমতা পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের ভূমিকা ছিল না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় মোদীকে এ বিষয়ে কথা বলতে বললেও বিষয়টি এড়িয়ে যান তিনি। এদিকে 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়িয়ে $50,000 কোটি উন্নীত করতে সম্মত হয়েছে দুটো দেশ। ট্রাম্প বলেছেন, বাণিজ্য ঘাটতি কমাতে তেল গ্যাস রপ্তানি বাড়ানোর পাশাপাশি ভারতের কাছে যুদ্ধ বিমান বিক্রি বাড়াবে যুক্তরাষ্ট্র। বিস্তারিত জানাচ্ছে নুজাত কামাল। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের সরকার প্রধান হিসেবে নরেন্দ্র মোদীর যাত্রা অব্যাহত থাকলেও বিশ্ব রাজনীতিতে সবচেয়ে প্রতাপশালী দেশটির মসনদে এক মেয়াদ বিরতি দিয়ে ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প। মাঝখানে প্রায় 5 বছর বিরতির পর প্রথম সাক্ষাতেই পরম বন্ধুর মতো একে অপরকে জড়িয়ে ধরেন হাস্যোজ্জ্বল দুই নেতা।
দুদিনের রাষ্ট্রীয় সফরে ওয়াশিংটনে অবস্থান করছেন ভারতের প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্টের সাথে দেখা করেন তিনি। পাল্টাপাল্টি শুল্ক আরোপ আর বাণিজ্য যুদ্ধের ছায়া ঘিরে থাকার মধ্যেই আগামী 6 বছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ বাড়িয়ে $50,000 কোটি নেয়ার ঘোষণা দেন মোদি। বৈঠক শেষে জানান ভারতের জ্বালানি খাতে সহযোগিতা করবে মার্কিন প্রশাসন। आज हमने द्विपक्षीय व्यापार को 2030 तक 2 गुना से भी अधिक बढ़ाकर $500 बिलियन तक पहुंचाने का लक्ष्य निर्धारित किया। हमारी टीमें एक पारस्परिक लाभकारी ट्रेड एग्रीमेंट को शीघ्र संपन्न करने पर काम करेंगे। भारत की ऊर्जा सुरक्षा सुनिश्चित करने में हम ऑयल तथा गैस ट्रेड को बल देंगे। বাণিজ্য ইস্যুতে যুক্তরাষ্ট্র ভারতের মতের অমিল থাকলেও বৈঠকে দুই নেতার ব্যক্তিগত সুসম্পর্কের প্রভাব স্পষ্ট ছিল। এরই ধারাবাহিকতায় আলোচনা শেষে দুই দেশের মধ্যে বড় জ্বালানি চুক্তির ঘোষণা দেন ট্রাম্প। জানান বাণিজ্য ঘাটতি কমাতে তেল গ্যাস রপ্তানি বৃদ্ধির পাশাপাশি ভারতের কাছে F-35 যুদ্ধ বিমান সহ সামরিক সরঞ্জাম বিক্রিও বাড়াবে যুক্তরাষ্ট্র। Today the US trade deficit with India is almost $100 billion and Prime Minister Modi and I have agreed that we'll begin negotiations to address the long-running disparities. We can make up the difference very easily with the deficit with the sale of oil and gas, LNG, of which we have more than anybody in the world. ট্রাম্প মোদির বৈঠকে আলোচনার অন্যতম ইস্যু ছিল অভিবাসন। যুক্তরাষ্ট্র থেকে হাজারো অবৈধ অভিবাসীকে ফিরিয়ে নেয়ার বিষয়ে সম্মতি দেন মোদি। ইউক্রেন রাশিয়া যুদ্ধ ইস্যুতেও শান্তির বার্তা দিয়ে জানান দ্রুত অস্ত্রবিরতি কার্যকরের আহ্বান। এদিকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই উল্লেখ করে প্রতিবেশী হিসেবে ভারতীয় প্রধানমন্ত্রীর ওপর উত্তর দেওয়ার দায়িত্ব ছেড়ে দেন ট্রাম্প। তবে বিষয়টি এড়িয়ে গিয়ে ইউক্রেন রাশিয়া ইস্যুতে কথা বলতে শুরু করেন মোদি। Well, there was no role for our deep state. It was this is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. এর আগে মহাকাশ প্রযুক্তি ও উদ্ভাবন ইস্যুতে মার্কিন শিল্পপতি ও ট্রাম্প প্রশাসনের অন্যতম কর্মকর্তা ইলন মাস্কের সঙ্গেও বৈঠক করেন মোদি। মাস্ক ও ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠকের সময় হোয়াইট হাউসের বাইরে পাল্টাপাল্টি বিক্ষোভ করেন মোদির সমর্থক ও বিরোধীরা। নুজহাত কামাল, এখন বিশ্ব। এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। শীতের জীর্ণতা কাটিয়ে প্রকৃতিতে ঋতুরাজ বসন্ত, গাছে নতুন কুড়ির উদ্ভাস, ফাগুন হাওয়ায় ভালোবাসার রঙে প্রাণে খুশির হিল্লোল। সবাই একই রকম শাড়ি পরে সুন্দর সুন্দর ফুল কানে গুজে যেভাবে আসে, এটা আসলে দেখতেই ভালো লাগে। আজকে যখন এখানে এসেছি মনে হচ্ছে যে বাংলাদেশকে নতুন করে খুঁজে পাচ্ছি। জাতিসংঘের প্রতিবেদনের পর অভ্যুত্থানে গণহত্যাকে অস্বীকারের সুযোগ নেই বলছেন বিশেষজ্ঞরা। বিদেশেও বিচার সম্ভব শেখ হাসিনার। সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থা বলেছে যে উনি মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত ছিলেন। কাজেই এই ডকুমেন্ট আমি তো মনে করি আমাদের সরকারের হাতকে অসম্ভব শক্তিশালী করবে। বাংলাদেশে ইন্টারনেট সেবায় স্টারলিংক আনার বিষয়ে ডক্টর ইউনুস ইলন মাস্কের আলোচনা, গ্রামীণ ব্যাংকের প্রশংসায় মার্কিন ধনকুবের। ইলন মাস্কের সাথে প্রফেসর ইউনুসের কথা হয়েছে কিনা, আমরা বলছি হ্যাঁ কথা হয়েছে। এবং যুক্তরাষ্ট্র ভারত শীর্ষ বৈঠকে বাণিজ্য ঘাটতি কমানোর সিদ্ধান্ত, বাংলাদেশে পট পরিবর্তনে মার্কিন ডিপ স্টেটের ভূমিকা ছিল না বললেন ট্রাম্প। শেষ করছি এখন ঢাকা। তার আগে জানিয়ে দিচ্ছি এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়াও ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।